আনন্দ কম, আফসোস বেশি। আনন্দ কম, আফসোস বেশি। ইস্টবেঙ্গলের গতকালের বড় ম্যাচ নিয়ে একটু আলোচনা করব। এখনও গলাটা একটু ধরে আছে। তো আপনারা দেখেছেন যে সাধারণত বড় ম্যাচ শেষে যদি ইস্টবেঙ্গল জেতে, তো সাধারণত অনেকের মনে খুব আনন্দ হয়। তো আনন্দ কম, আফসোস বেশি, এটা আমি আমার জন্য বলছি না। এটা অনেকের জন্যই বলছি। এরকম অনেক ইস্টবেঙ্গল ফ্যান আছে, ইস্টবেঙ্গল কোচ আছে, যাদের দেখে মনে হলো তাদের আনন্দটা কম হয়েছে, আফসোসটা বেশি। এবার কেন একটু আলোচনা করা যাক। আমি ঠিক প্রথাগত ম্যাচ রিভিউ করব না, সেটা আপনারা অনেকে শুনেছেন। আমার চ্যাটফর্মে অনেক লেখালেখি হয়েছে। তো দেখা যাক যে ম্যাচ শেষে আমাদের যে ইস্টবেঙ্গলের কোচ বিনো, উনি কী বললেন মিডিয়াতে গিয়ে। উনি সান অফ সয়েলে যে রুলটা আছে সেটা খুব নিন্দে করলেন, সমালোচনা করলেন। সাধারণত আমরা এরকম দেখি না, মানে একটা আনন্দের দিনে মনে আমাদের খুব আনন্দ থাকে, আমরা কোনো ধরনের সমালোচনা সাধারণত করি না। আর সেটা যদি আবার সরকারি তরফের একটা ব্যাপার হয়, মানে সান অফ সয়েল রুলটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের দ্বারাই কিন্তু মোটামুটি অনুপ্রাণিত। আরও সুস্পষ্টভাবে বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, এদের দ্বারাই। তো এহেন এমন একটা রুলের বারংবার নিন্দে করছে বিনো, এবং দেখা গেল ইস্টবেঙ্গল ম্যাচটা জেতার পরও। এবার কেন? দেখুন, আপনারা যদি দেখেন গতকাল ম্যাচে যারা ভালো খেলেছে তারা কিন্তু মূলত সান অফ সয়েল, মানে তন্ময় দাস, বিক্রম প্রধান, এরকম কিছুটা সুমন দেব, দেবজিৎ ঘোষ, দেবজিৎ মজুমদার, এরাই মূলত ভালো খেলেছে। যে ছটা বাঙালি সন্তান, সায়ন ব্যানার্জি নামটা হঠাৎ করে যা হয়, আমাদের ম্যান অফ দ্য ম্যাচের নামই আমি ভুলে গেছিলাম বলতে গিয়ে, সায়ন ব্যানার্জি। তো তার ফলস্বরূপ কী হলো, বিনোর এটা বোধ হলো যে হঠাৎ করে সান অফ দ্য সয়েল তো ভালো খেলে ফেললো, তাই ওর মাথায় কিন্তু ওইটাই প্রথমে স্ট্রাইক করলো, সান অফ সয়েল রুলটার একটু নিন্দে করতে হবে। কেননা আপনারা যদি দেখেন এই রুলটা যদি না থাকতো, সান অফ দ্য সয়েল রুল, তাহলে গতকাল সায়ন ব্যানার্জি খেলার সুযোগ পেত না। কেন, উইংয়ে বিনোর এরকম অনেকে আছে, আমন আছে, রোশাল আছে। আমরা দেখেছেন আমনের খেলা, অতি জঘন্য খেলা খেলেছে, এত জঘন্য খেলেছে যে বিনো নিজে বলছে ম্যাচ শেষে মিডিয়াকে যে যেই পাস এক্সচেঞ্জটা হলো এডমান্ডার সায়নের মধ্যে, যার থেকে সায়ন গোলটা করলো এডমান্ডারের পাসটা ধরে, বলছি ও আমনকে সেটা শেখাবে। মানে আমন একটা, আপনারা যদি খেলাটা এখন তো ইউটিউবে আপলোড করে দিয়েছে, ফুল ম্যাচটা দেখতে পারবেন, যে এক্সট্রা টাইমে আমন একটা বল পেয়েছিল, একটা গুইতে বোধহয় বাদিকে ছিল, ও গুই থেকে পাসটা না দিয়ে ভেতর ঢুকে গিয়ে ড্রিবল করতে শুরু করলো, তারপর খেয়েই হারিয়ে গেল, মানে সেই মুভমেন্টটা নষ্ট হয়ে গেল। তো বিনো বলছে ওনাকে ভিডিওতে দেখাবে, দেখিয়ে শেখাবে আমনকে। তো যাকে ঘটনা হলো, এরা শিখবে তো না, তার কারণ কি অনেক আলোচনা করেছি পূর্বে। ঘটনা হলো যে বিনোর কালকে ম্যাচটা একটু খিচড়ে ছিল। একই তো বাজে খেলেছে আমন সেকেন্ড হাফে নামার পর, তারপর দুটি অতি জঘন্য হলুদ কার্ড খেয়েছে। মানে দেখুন, হলুদ কার্ড সুমনদেও খেয়েছে, কিছুটা টেকনিক্যাল ত্রুটির জন্য খেয়েছে, কিন্তু এই আমন যে দুটো খেয়েছে না, মানে রাস্তার লোফার ছেলেরা ওরকম খেলে। বা যে দ্বিতীয় হলুদ কার্ডটা খেলো, যার পরে ওকে লাল কার্ড দেখাতে হলো, সেটা না ওই পাড়ার মানে মস্তান ছেলেরা ফুটবল খেলছে, কারোর উপর খুব রাগ হয়ে গেল, গিয়ে একটা ধাক্কা ধাক্কা দিয়ে দিল। এই ধরনের মানে একদমই অশিক্ষিত একটা ফাউল, দুটোই অশিক্ষিত ফাউল ছিল। দ্বিতীয়টা একটা রাস্কেল টাইপের একটা ফাউল করলো। তো তার ফলস্বরূপ অবশ্যই মনটা খারাপ থাকার কথা। তারপর আপনারা যদি দেখেন যে জেসিন শুরুতে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে গেল, জেসিন একটা গোল করেছে। এবার ওই গোলটা সম্পর্কে আমি যখন প্রথম দেখছিলাম, স্ক্রিনে দেখছিলাম জেসিন পড়ে গেছে। তো আমার পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান আছে, যিনি যথেষ্ট শিক্ষিত, আমার চ্যাটফোনে প্রচুর লেখালেখি করেন। উনি প্রথম আমাকে পয়েন্ট আউট করলেন যে জেসিন যদি পড়ে না যেত, তাহলে কিন্তু এটা অফসাইড হয়ে যেত। আপনারা যদি দেখেন, যখন ডেভিডের সাথে ওয়াল খেলছে সায়ন ব্যানার্জি, সায়ন যখন বলটা ডেভিডকে দিল, তখন এটা সায়ন আর ডেভিড দুজনেই বুঝে গেছে যে এবার ডেভিড ওইটাকে ওয়াল খেলবে সায়নকে।
তো হঠাৎ করে জেসিন একটা মানে পাগলা, মানে কি বলবো, দলছুট একটা গরু আছে না, হঠাৎ করে বেরিয়ে যায়, দুম করে দৌড়ে এগিয়ে চলে গেছে, গিয়ে অফসাইড পজিশনে পৌঁছে গেছে। ও হয়তো ভেবেছে যে ডেভিড ওকে হয়তো লব করে বলটা দেবে, তো যাক তো বলটা যায় সায়নের কাছে। এবার সায়ন এরপরে অফসাইডটা হতো, কিন্তু ঘটনাক্রমে এই আমাদের জেসিন ব্রেক ফেক মারতে গিয়ে মানে উল্টে পড়ে গেল। তো ভাগ্যক্রমে ও আবার উঠে দাঁড়ালো, যতক্ষণে উঠে দাঁড়িয়েছে ও আবার অনসাইড পজিশনে চলে এসছে। তো যাকে সায়ন ব্যানার্জি কিন্তু কালকে অসাধারণ খেলেছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। সায়নকে নিয়ে আমার প্রথমেই আমার অনেক আলোচনা করেছি অতীতে, যে সায়ন কিন্তু বেসিক্যালি বুদ্ধিমান ছেলে, কিন্তু শ্যামল বা তন্ময়ের মতন ও কিন্তু একটা বেশ সুসংগঠিত একটা পরিবেশে বড় হওয়ার সুযোগ পায়নি, মানে ফুটবলার হিসেবে, মানে ঠিক এডুকেটেড এনভায়রনমেন্ট, একটা এডুকেটেড একটা ইকোসিস্টেমের মধ্যে দিয়ে বড় হওয়ার সুযোগ পায়নি। কিন্তু ও যেহেতু বেসিক্যালি একজন বুদ্ধিমান মানুষ, তাই ও কিন্তু নিজেকে অনেকটা তৈরি করে ফেলছে। আর এই বিনোরানা ছেলেরা, এরা তো এক আনএডুকেটেড সিস্টেমে বড় হয়েছে, আর বেসিক্যালি এরা বুদ্ধিমান নয় মানুষ হিসেবে, তাই এদের এত সমস্যা। তো যখন আমরা জানলাম যে বিনো 6টা বা 7টা প্লেয়ার চেয়েছে সিনিয়র স্কোয়াড থেকে, 7খানা, কেননা প্রভাত লাকড়া আগেই ছিল প্লাস আরও 6টা, তো অনেকে বলছে কি কি হলো ব্যাপারটা, কিন্তু আমি কিন্তু অনেককে বলেছিলাম ব্যক্তিগতভাবে এটা ভালোই হলো, কেননা এই সান অফ সয়েল রুলটা কিন্তু সাথে রয়েছে। তো এই রুলের ফলে যেটা হবে, বা আইএসএল স্কোয়াড থেকে প্লেয়ার চাওয়ার ফলে বিনোদ আনা যত আজেবাজে প্লেয়ারগুলো আছে তারা খেলার সুযোগটা পাবেন, এবং সেটাই হয়েছে কিন্তু আপনারা যদি দেখেন। এবং দেবজিৎকে খেলে খুব ভালো করেছে, কেননা দেখুন আদিত্যকে নিয়ে আমি বহু আলোচনা করেছি। আপনি অহেতুক আদিত্যকে খেলাচ্ছিলেন কলকাতার ফুটবল লিগে, কেননা আপনি নিজেই জানেন যে ওর উচ্চতার যেহেতু একটু খর্বকায় মানে উচ্চতা খুব বেশি নয়, তো ওর আইএসএলে কোনো ভবিষ্যৎ নেই। তো এরকম একটা প্লেয়ার যার আইএসএলে ভবিষ্যৎ নেই, তাকে আপনি সিএফএলে কেন গেম টাইম দেবেন? আপনি দরকার হলে দেবজিৎ, প্রভসুকান গিল, গৌরব শাহ এদেরকে পালা করে খেলান সিএফএল ম্যাচ। দিনরাত প্র্যাকটিস করে তো লাভ নেই, একটু ফুটবল ম্যাচটা খেলুক না। কাল তো দেবজিৎ অনেকগুলো গোল বাঁচিয়েছে, একটা খেলার সুযোগটা পেয়েছে। দিনরাত প্র্যাকটিস করে লাভ নেই, খেলতে হবে, খেলাতে হবে এদেরকে। আপনি তাদেরকেই খেলান যাদের একটা ভবিষ্যৎ আছে, যাদেরকে আপনি আইএসএলে ব্যবহার করতে পারেন। আর দেখুন, যদি দেবজিৎ বা আপনার ধরুন প্রভসুকান গিল এরা খেলে সিএফএলে, তাহলে ডিফেন্সে যারা খেলছে, ধরুন অল্প বয়সী কোনো ছেলে, সুমন দে খেলছে ডান দিকে, বা আপনার এই বিক্রম প্রধান খেলছে, তো এরাও কিন্তু একটু ভালো সঙ্গ পায় না। আনারি গোলকিপারের সাথে না খেলে একটা ভালো গোলকিপারের সাথে খেলে এরা অনেক কিছু শিখতে পারে, কারণ গোলকিপার পেছনে গাইড করে। কাল কিন্তু বিক্রম প্রধান যথেষ্ট ভালো খেলেছে। মানে আমি বিক্রম প্রধানের প্রথম ম্যাচটা দেখে আমাকে একজন বলেছিল কিছু বলতে, তাই আমি বলেছিলাম প্রথম ম্যাচে 20 মিনিটের মতন খেলেছিল, ওর মানে একদম নার্ভাস ছিল। দ্বিতীয় ম্যাচে নার্ভাসনেস অনেকটা কেটেছিল। কাল দেখলাম যথেষ্ট ভালো মুভমেন্ট করছিল, ডিফেন্সও খুব ভালো করছিল, আরও অনেক উন্নতির তেমন ওর মধ্যে অবকাশ রয়েছে। এবার যেটা হয়, আপনি যদি একটা প্লেয়ারকে, অল্প বয়সী ছেলেকে যদি আপনি সাপোর্ট করেন, তার কিন্তু আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়, যেটা অতীতে অনেক খেলার ক্ষেত্রে ঘটেছে। আপনারা অনেকেই হয়তো জয়সূর্যার কথা শোনেননি, সনৎ জয়সূর্যা, কালুই রানা, যারা ওয়ানডে ক্রিকেটের ওপেনিংটাকে বদলে দিয়েছিল, টেস্ট ক্রিকেটে ওয়ানডে ক্রিকেটের ওপেনিংয়ের কনসেপ্টটাই। তো জয়সূর্যা খুব একটা মানে সাধারণ মেধামারা প্লেয়ার ছিল, তারপর ওকে যখন ওপেন করাতে শুরু করলো, হঠাৎ করে পুরো কনফিডেন্স লেভেলটাই বদলে গেল ওর। ও কিন্তু এমন নয় যে সচিনের মতন শুরু থেকে দারুণ খেলছে, তা নয়। তো আপনি যদি বিক্রম প্রধান বা সায়ন ব্যানার্জি এদেরকে সাপোর্ট করেন না, এদের আত্মবিশ্বাসটা অনেকটাই বেড়ে যায়। যে সায়নের ক্ষেত্রে যেটা ঘটেছিল, সায়ন আর বিষ্ণুকে একসাথে প্রমোট করেছিল, কিন্তু সায়নকে খুব একটা সাপোর্ট করতো না কুয়াদ্রাতে শুরুর দিকে। ওই 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 লবির জন্য বা সিন্ডিকেটের জন্য বিষ্ণুকে বেশি সাপোর্ট করতো। তো
তো এখন আপনি যদি এখন সায়ন বা তন্ময় দাস কালকে অসাধারণ খেললো, এদেরকে যদি সাপোর্ট করেন তো এদের বিশ্বাসটা অনেকটাই বেড়ে যাবে। আর আমার মতে এই সিনিয়র টিমের এডমান্ড এরা খেলুক না, কেননা দেখুন কাল যদি এডমান্ড না খেলতো আপনি কী করে তুলনা করতেন এডমান্ড আর সায়নের? এডমান্ড কিন্তু কাল ভালো খেলেছে, কিন্তু ওকে ছাপিয়ে গেছে আপনার সায়ন। যদি এডমান্ড না খেলতো আপনি বলতেন ও খেলেছে তো, কেউ খেলেনি। আর সিএফএলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, কী এমন এক হাতি করা হয়েছে, কিন্তু না, এডমান্ড খেলেছে, ডেভিড খেলেছে, তা সত্ত্বেও সায়ন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। দ্যাটস ডিফারেন্ট, ঠিক আছে? তো সেই জন্যই সিনিয়র স্কোয়াডের ছেলেদেরকেও খেলানো উচিত, জুনিয়র সিনিয়র মিলেই খেলুক, তাহলে কি একটা তুলনা চলে, আপনি তুলনা করে দেখতে পারেন। নয়তো ওরকম মানে আন্ডারমাইন করবে, মানে আপনার যে কৃতিত্ব বা আপনার যে ক্ষমতা সেটাকে না লোকে নিচে টেনে নেওয়া হয়, বলো সিএফএলে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে কী হাতিঘোড়া। না, হাতিঘোড়ার এই জন্য বিষয় যে একই সাথে একই মাঠে একই সময় একই পরিবেশে ডেভিডও খেলেছে, এডমান্ডও খেলেছে, সায়নও খেলেছে। এডমান্ড ডেভিড দুজনেই ওদের মান অনুযায়ী ভালো খেলেছে, কিন্তু ওদেরকে ছাপিয়ে গেছে সায়ন, ছাপিয়ে গিয়ে সে ম্যান অফ দ্য ম্যাচটা পেয়েছে। তো সেই জন্য এই সিনিয়রদের খেলাটা খুব জরুরি ছিল। আর তাছাড়া দেখুন আপনি কেন সিনিয়রদের খেলাবেন না? এক তো আপনার ওই একটা ফালতু একটা ফেডারেশন রয়েছে যে কিনা যাকে লোকে ফেক সিভি পাঠিয়ে দিচ্ছে ফেক ইমেল আইডি থেকে, সে নিয়ে নাচানাচি করছে, সেই নিউজ আবার লিক করছে গোয়ান এক জার্নালিস্ট। তারা চেয়েছিল কলকাতা ফুটবল লিগটা সর্বনাশ করতে। আপনি নিজে কেন চাইবেন কলকাতা ফুটবল লিগের সর্বনাশ করতে? তারা চাক না, তাদের নিজেদের সর্বনাশ হয়ে গেছে। তারা এখন নিজেরাই জানে না কি হবে তাদের ভবিষ্যৎ, কবে কোর্টে রায় বেরোবে কিচ্ছু জানে না। আপনি কেন নিজে কলকাতা ফুটবল লিগের সর্বনাশ করবেন? আপনার এটা নিজের লিগ, বাংলার লিগ। অ্যান্টি বেঙ্গল ফোর্স চাক, যা ইচ্ছা হোক চাক, আপনি নিজে কেন চাইবেন? তো আর যদি ডেভেলপমেন্ট করতে হয়, প্রচুর এখন টুর্নামেন্টের অবকাশ রয়েছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে এখন ছোটো ছোটো টুর্নামেন্ট হচ্ছে, সেখানে খেলুক না, রিজার্ভ টিম খেলুক, কিন্তু কলকাতা ফুটবল লিগের সিনিয়র রিজার্ভ মানে জুনিয়র মিলে খেলুক। শ্যামল বেস্তা এখন কেন খেলছেন আমি জানি না। আপনি এই নাসিব টাসিব মতন প্লেয়ারকে খেলানো আর আদিত্যকে খেলানো একই ব্যাপার। শ্যামল বেস্তাকে কিন্তু নিয়ে আসতে হবে খুব শিগগিরই স্টার্টিং 11-এ। এখনও পর্যন্ত কলকাতা ফুটবল লিগে দেখলাম না শ্যামল বেস্তাকে। তুই তন্ময়, শ্যামল, বিক্রম প্রধান, সুমন দে ভালো খেলেছে, কিন্তু কয়েকটা মানে কভারিংয়ে একটু সমস্যা ছিল, সেটা আমাকে চ্যাটফর্মে প্রথম লিখলো আমার ওই ইউএসএতে থাকা এক বন্ধু, যে যখন ওই মার্তান রায়না সেই রায়না বাবা রে বাবা, সেই রায়নাকে যখন কাতলা মাছের মতো এদিক ওদিক মাটিতে ফেলে দিচ্ছে আপনার ওই সুয়েল বাট, তখন সুমন দে যে ট্র্যাক ব্যাক করেছিল, ওকে আরও স্পিড বাড়াতে হবে, মানে রায়না পড়ে যাক না, ফেলে দিক, ওকে মাটি ধরিয়ে দিক। কিন্তু সুমন দেখে অ্যাজ এ সাইড ব্যাক ওকেও কিন্তু আরও কুইকলি ট্র্যাক ব্যাক করতে হবে, মানে খেলাটা বুঝতে হবে, যেটা যখন তেমন জেসিন খেলাটা বোঝে না বুঝে উল্টো পাল্টা দৌড় লাগায়, তার ফলস্বরূপ অফসাইড হয়ে যায়। তো ডিফেন্ডারকে কিন্তু বুঝতে হবে কোথায় বিপদ, আগে থেকে যে অনুধাবন, এটা কিন্তু আগে থেকে বুঝতে হবে, বুঝে আগে থেকে দৌড় লাগাতে হবে। এটা কিন্তু শুধু দৌড়ের ব্যাপার নয় যে আপনি পায়ে আর জেট লাগিয়ে দৌড়ালেন। আপনি যদি না বোঝেন বিপদ, আপনি ঠিক সময় দৌড়টা শুরু করতে পারবেন না এবং আপনি জায়গা মতন পৌঁছাতে পারবেন না। তো এই বিষয়গুলো নিয়ে সুমনকে কাজ করতে হবে। তো এই বিষয়টা শোনার পর আরেক সতীর্থ ইসমল ফ্যান বলছে, দাদা মানে সুমন তো মানে মূলত সাইড ব্যাক ছিল না, ওর তো একটু পজিশনিংয়ে একটুখানি সমস্যা আছে। এমন হ্যাঁ, সমস্যাটা বুঝতে হবে এবং সেই মতো কাজ করতে হবে। সবার আগে সুমনকে বুঝতে হবে যে ওর যারা কোচ রয়েছে এই মুহূর্তে তারা এই ব্যাপারটা জানে না। তো ওকে কিন্তু সমস্যাটা বুঝে তারপর কার সঙ্গে কথা বলবে, কীভাবে কী করবে, এই সমস্যাগুলো নিয়ে কাজ করতে হবে, মানে হাওয়াবাজি দিয়ে চলে না। আপনারা দেখবেন এখন কালকে অনেকেই দেখছি মরাকান্না জুড়েছে, আফসোস, মানে যে শুধু বিনোর আফসোস নয়, বিভিন্ন ইসমাইল ফ্যান গ্রুপের
ইনফ্লুয়েন্সার ইউটিউবারদের আফসোস, ডেভিডকে এই করতে হবে সেই করতে হবে, মানে তার এককালে ডেভিড নিয়ে অনেক বড় বড় কথা বলেছিল। আমি যখন বলেছিলাম যে ডেভিডের মধ্যে নাম্বার 9 হওয়ার অনেক গুণের উপস্থিতি নেই বা উপস্থিতির হার খুবই কম, তখন কেউ শোনেনি। এখন তারা বলছে ডেভিডকে এই করতে হয়, ডান পা বাপা এই সব অনেক কিছু বলে যাচ্ছে, অনেককে নিয়ে অনেক কিছু বলছে তারা। তো ঘটনা হচ্ছে যে এত কথা সিরিয়াসলি শোনার কোনো কারণ নেই। সবার হাতে মুঠোফোন বা স্মার্টফোন আছে, সবাই কিছু না কিছু মন্তব্য করতেই পারে। একটা গণতান্ত্রিক পরিবেশে সবাই মন্তব্য করতেই পারে, কিন্তু সবার সমস্ত মতামতকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই, তাদের আফসোসকেও মতামত বা গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। তারা আফসোস করুক, মরা কান্না কাঁদুক, তারা সান অফ সয়েল নিয়ে কান্নাকাটি করুক, কিন্তু যেটা হচ্ছে সান অফ সয়েল রুলটা ছিল বলে কিন্তু মনে রাখবেন গতকাল সায়ন ব্যানার্জি খেলতে পেরেছে। তন্ময় দাসকেও হয়তো খেলাতো না, ওর বদলে রামসাঙ্গা খেলতো। রামসাঙ্গা শেষের দিকে নেমেছিল, খুঁজে পাওয়া যায়নি। এটাও একটা বড় ব্যাপার। যদি রামসাঙ্গা না নামতো, আপনি কী করে তুলনা করতেন যে তন্ময় দাস আর রামসাঙ্গার মধ্যে কে বেটার? তো এই জন্য এই রামসাঙ্গা বা এই মার্তান্ড রায়না যাদেরকে ধরে এনেছে বা যারা আইসিএলে আগে থেকেই রয়েছে, খেলুক না, মাঝে মধ্যে এরা ঘুরে ফিরে খেলুক, 45 মিনিট খেলুক, এরাও গেম টাইম পাবে। আর আপনিও কিন্তু একটা ঠিকঠাক তুলনা করার একটা সুযোগ পাবেন। যে গুপ্তাকে আমরা নিচ্ছি অনেক বিশাল ট্রান্সফার ফি দিই, কিন্তু আপনার বিক্রম প্রধান যদি তার থেকে ভালো খেলে দেয়, আপনি কি বিক্রমকে খেলাবেন না? মানে যেহেতু বিক্রমের দাম কম, খেলাবেন না? তা কি কখনো হয় ফুটবলে? যার যাই দাম হোক, গতবার তো জিকসানের বিশাল দাম ছিল, জিকসান বসে তো ছিল না, সৌভিক খেলেছিল। সৌভিকের দাম কম কিন্তু বেটার পারফরমেন্স, এটাই তো হওয়া উচিত না? মেরিট বেস্ট সোসাইটি যদি হয়। তো এই বলার ছিল গতকালের ম্যাচ থেকে, এই প্রাপ্তি, বড় প্রাপ্তি, যে এক তো প্রাপ্তি যে বঙ্গ সন্তান যারা খেলেছে, সায়ন, তন্ময়, বিক্রম প্রধান, সুমন দেবজিতের কথা বাদ দিয়ে দিলাম, তো এস্টাবলিশড লাকড়াও এস্টাবলিশড প্লেয়ার। অনেকে বলছে তারা লাকড়া নিয়ে বলছে না, লাকড়া তো আইএসএল প্লেয়ার, ওকে নিয়ে আর কী বলবো। যারা আইএসএল এখনও দাঁড়াতে পারেনি, আমি তাদের নিয়ে মোটামুটি আলোচনাটা করলাম। তো এরা যে যথেষ্ট ভালো প্লেয়ার এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে, গতকালে বেশ ভালোভাবে প্রমাণিত হয়ে গেছে। সে সুপার জায়ান্টের কোচ যাই মরা কান্না কাঁদে, কি নাকি মাঠ ওদের হারিয়ে দিয়েছে, লাইট হারিয়ে দিয়েছে, লাস্ট 3 মিনিট লাইট অফ ছিল, বাতিস্তম্ভের একটা লাইট অফ ছিল, সে লাইট নাকি ওদের হারিয়ে দিয়েছে। জানি না কোত্থেকে সব ধরে আনে বিকৃত বাগান, সমস্ত বিকৃত মনস্ক সমস্ত মানুষ। যাকে সকলে ভালো থাকবেন।